বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান প্রথম অধ্যায়ের উপরে ক্লাস নিব। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আমি আজকে প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠন লেকচার নং 4 এর উপরে লেকচার দিব। আজকের টপিক সাইটোপ্লাজমিক অঙ্গাণু, রাইবোজোম, গলগি বডি ও লাইসোজোম। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমরা জেনে নিই রাইবোজোম কি। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান বা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে রাইবোজোম বলে। রাইবোজোমে কোনো আবরণী থাকে না এবং এটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার। রাইবোজোমের মধ্যে মুক্ত অবস্থায় রাইবোজোম সাইটোপ্লাজমের মধ্যে থাকে এবং রাইবোজোমের যে ইউনিটগুলো আছে সাব ইউনিট আকারে রাইবোজোম থাকে। যখন প্রোটিন সংশ্লেষণের দরকার হয় তখন এই সাব ইউনিটগুলো একত্রে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে। রাইবোজোমের আবিষ্কার সম্পর্কে এবার আলোচনা করব। জর্জ প্যালেট 1955 সালে রাইবোজোম আবিষ্কার করেন। উনি নাম দেন রাইবোনিউক্লিয়ার প্রোটিন। আলবার্ট ক্লড অঙ্গাণুটির নাম দেন মাইক্রোজোম। 1958 সালে রিচার্ড বি রবার্টস রাইবোজোম নামকরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এখানে তিনজন বিজ্ঞানীর অবদান রয়েছে এবং তিনজন বিজ্ঞানীর ভিন্ন ভিন্ন অবদান। যদি পরীক্ষায় আসে রাইবোজোম কে আবিষ্কার করেন তাহলে তোমাকে লিখতে হবে জর্জ প্যালেট 1955 সালে রাইবোজোম আবিষ্কার করেন। নাম দেন রাইবোনিউক্লিয়ার প্রোটিন। আলবার্ট ক্লড অঙ্গাণুটির নাম দেন মাইক্রোজোম। সোম এবং মাইক্রো দুইটা শব্দ, মাইক্রো ক্ষুদ্র, সোম অর্থ হচ্ছে বস্তু বা কণা। সেই ক্ষেত্রে আলবার্ট ক্লড যে নামটি দেন তখনও রাইবোজোম নামকরণ করা হয়নি, মাইক্রোজোম নামেই একে ডাকা হতো। 1958 সালে রিচার্ড বি রবার্টস রাইবোজোম নামকরণ করেন। তো এই নামটি এখন প্রচলিত নাম। রাইবোজোমকে বিভিন্ন অঙ্গাণুর মধ্যেও পাওয়া যায়, যেমন সাইটোপ্লাজমিক অঙ্গাণু, ঠিক তেমনি রাইবোজোম ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকার কণার মতো করে অবস্থান করে। ক্ষুদ্রাকার রাইবোজোম বলা হয় এদেরকে, এবং এদেরকে একটা শব্দে ডাকা হয়, সেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে RNP, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকল। রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকল থেকেই আসলে পরবর্তীতে রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকল অফ মাইক্রোজোমস থেকেই রাইবোজোম নামকরণটি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, RNP হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকল। রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকল সংক্ষেপে আমরা এটাকে RNP বলি। যদি আমরা পুরোটা লিখি তাহলে লিখতে হয় রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকল অফ মাইক্রোজোম সর্বশেষ SOME মাইক্রোজোম। এরই সংক্ষিপ্ত রূপ হিসাবে আমরা রাইবোনিউক্লিয় অংশ থেকে রাইবো শব্দটি নেওয়া হয়েছে এবং সোম অংশটি মিলে কিন্তু রাইবোজোম নামকরণ হয়েছে। আমরা যে নামটি এখন ব্যবহার করি রাইবোজোম, এটি মূলত রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকল অফ মাইক্রোজোমের সংক্ষিপ্ত রূপ রাইবোজোম। যেহেতু আরো বিভিন্ন ধরনের কোষের মধ্যে পাওয়া বিভিন্ন ধরনের
ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে কিন্তু মাইক্রোজোম নামকরণ করা হয়েছে। বিভিন্ন বিজ্ঞানী মাইক্রোজোম নামকরণ করেন। এর মধ্যে পরবর্তীতে ওই মাইক্রোজোমগুলোর মধ্যে যেগুলো অর্থাৎ রাইবোনিউক্লিয় প্রোটিন কণা বা যারা প্রোটিন প্রস্তুত করতে পারে এবং বিভিন্ন ধরনের আরএনএ দিয়ে আরআরএনএ দিয়ে গঠিত রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকলগুলোকেই মূলত আরএনপি বা এখানে রাইবোজোম নামকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। রাইবোজোমের প্রকারভেদ সম্পর্কে জানবো। রাইবোজোম প্রধানত দুই প্রকার, 70S রাইবোজোম, আমরা জানি 70S রাইবোজোম এবং 80S রাইবোজোম। 70S রাইবোজোম এটি আদি কোষে পাওয়া যায় বা আদি কোষী জীবে পাওয়া যায়। 80S রাইবোজোম প্রকৃত কোষী জীবে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, অনেকেরই প্রশ্ন হয় যে এই এস মানে কি বা এস কেন ব্যবহার করা হয়েছে 70S রাইবোজোম, সে বিষয়ে আমি বলবো। তার আগে জেনে নেই, রাইবোজোম দুটি অসমান উপ-এককের সমন্বয়ে গঠিত। স্বাভাবিক অবস্থায় উপ-একক দুটি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। শুধুমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় উপ-একক দুটি একত্রিত হয়ে পূর্ণাঙ্গ দেহ গঠন করে। যেমন 80S রাইবোজোমের দুটি উপ-একক 60S ও 40S, দুইটি উপ-একক রয়েছে 80S রাইবোজোমের, অর্থাৎ 60 এবং 40 উপ-এককের সমন্বয়ে গঠিত 80S, যা প্রোটিন সংশ্লেষণের সময় একত্রিত হয়ে 80S রাইবোজোম গঠন করে। প্রোটিন সংশ্লেষণ শেষে আবার পৃথক হয়ে যায়। ঠিক একইভাবে 70S রাইবোজোম, যখন আমরা 70S রাইবোজোমের বিষয়ে জানবো, 70S রাইবোজোমও দুটি সাব ইউনিট হিসেবে থাকে। সেই সাব ইউনিটগুলো হচ্ছে 50S ও 30S সাব ইউনিট। 50-30S যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে 80 হয়ে যায় এবং 60-40S কে যদি যোগ করি 100 হয়ে যায়, কিন্তু এটা 60-40 এর ক্ষেত্রে রাইবোজোম হচ্ছে 80S এবং 50-30 ক্ষেত্রে রাইবোজোম 70S, যেটা আদি কোষে পাওয়া যায় এবং প্রকৃত কোষে পাওয়া যায়। তো এখন এই সাব ইউনিটগুলো বা যে পূর্ণাঙ্গ যে রাইবোজোম আছে সেই ক্ষেত্রে এই এস ব্যবহার করা হয়। এস আসলে কোনো বস্তুকে যখন সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ করলে সেই বস্তুর তলানি পড়ে, তখন আমরা যদি টেস্ট টিউবের ভিতরে যদি সেন্ট্রিফিউজ করার পরে যদি দেখি যে কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করা হয়েছে, তখন এই বস্তুটার ভারী অংশ কিন্তু নিচে তলানি পড়বে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে টেস্ট টিউবের মধ্যে যদি আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে দেই, প্রতি মিনিটে, এই মেশিনটা আসলে ব্লেন্ডার মেশিনের মতো, প্রতি মিনিটে এটা অনেক বেশি বার ঘুরে, 3 থেকে 4000 বার ঘূর্ণন হয়। তো এই মেশিনের ভিতরে যদি টেস্ট টিউবে রাখা সাইটোপ্লাজমকে, টেস্ট টিউবে রাখা রাইবোজোমকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, সেই ক্ষেত্রে রাইবোজোমের তলানি পড়বে। সেই ক্ষেত্রে নিচের দিকে এসে আমরা দেখব যে 80S রাইবোজোমগুলো নিচের দিকে ভারী হওয়াতে এটা নিচের দিকে থাকবে। 80S রাইবোজোম নিচের দিকে হবে 80S, নিচের দিকে, তার উপরের দিকে থাকবে 70S। ঠিক এইভাবে এইখানে থাকবে, অর্থাৎ নিচের দিকে 80S, একটু উপরে 70S। যদি আমরা সাব ইউনিটগুলোকে দেখি, এই 60S এইভাবে এখানে থাকবে এবং 50S এগুলো উপরের দিকে থাকবে পর্যায়ক্রমে। তাহলে এস দিয়ে আসলে প্রকাশ করা হয় যে আকার এবং সেডিমেন্টেশন সহগ হিসেবে আমরা কিন্তু এস কে লিখি। হ্যাঁ, এদের তলানি পড়ার হারকে প্রকাশ করার জন্য, সেডিমেন্টেশনের হারকে প্রকাশ করার জন্য এস কে ব্যবহার করি। কিন্তু সেই এস কে কেন ব্যবহার করি? এস হচ্ছে ভেদবার্গ একক, বা এই এস যে সেডিমেন্টেশন হার বা সেন্ট্রিফিউজ করা যে বিজ্ঞানী আবিষ্কার করেন, তিনি হচ্ছেন সুইডিশ প্রাণ রসায়নবিদ সভেদবার্গ, বা তার নামের প্রথম অক্ষর হচ্ছে এস। নামের প্রথম অক্ষর এস হওয়ায় উনি ওনার নামের সাথে অক্ষরটা, প্রথম অক্ষরকে ব্যবহার করে আসলে এই সভেদবার্গের এস কে আমরা, বিজ্ঞানী সভেদবার্গের নামের প্রথম অক্ষর এস কে ব্যবহার করা হয় 70S
এবং 80S এর ক্ষেত্রে বা এর সাব ইউনিটগুলো 50-30 এর ক্ষেত্রে S কে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, S হচ্ছে ভ্যাদবার্গ ইউনিট বা ভ্যাদবার্গ একক, এটাকে ভ্যাদবার্গ বা সভেদবার্গ দুইটাই ভাবেই উচ্চারণ করা যায়। কেউ S সহ উচ্চারণ করে সভ্যাদবার্গ, কেউ S কে সাইলেন্ট রেখে উচ্চারণ করলে ভ্যাদবার্গ ইউনিট হিসেবে উল্লেখ করা হয়। সেন্ট্রিফিউজ, যখন সেন্ট্রিফিউজ মেশিনের ভিতরে টেস্ট টিউবটাকে রেখে ঘোরানো হয়, তখন অপেক্ষাকৃত বড় এবং ভারী যে রাইবোজোমগুলো আছে সেগুলো নিচের দিকে থাকে, তারপরে এর চেয়ে হালকা, তারপরে এর চেয়ে হালকাগুলো উপরের দিকে থাকে। তো সেইভাবেই আসলে মূলত এদের যে হার নির্ণয় করা হয় তাকে প্রকাশ করা হয়েছে S দিয়ে। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা জিনিস জানা দরকার, যেহেতু তোমরা রাইবোজোমের ক্ষেত্রে দুইটি উপ একক আছে, যে একটি আরেকটি যদিও সাব ইউনিটগুলোকে যোগ করলে দেখা যায় যে প্রকৃত রাইবোজোমের ক্ষেত্রে পূর্ণাঙ্গ রাইবোজোমের সংখ্যার চেয়ে মানে তলানি পড়ার হারের চেয়ে বেশি হয়ে যায়। যেমন এটা 100 হয়ে যায় 60-40 এবং 80S রাইবোজোমের ক্ষেত্রে, কারণ 60S এবং 80 বা 40S যে অংশ দিয়ে যুক্ত হয় রাইবোজোমের, যে দুইটা সাব ইউনিট যুক্ত হইতে গিয়ে এখানে কিছু অংশ একটা আরেকটার ভিতরে ঢুকে যায়, যে কারণে সংযুক্ত অবস্থায় এদের সেডিমেন্টেশনের হার কমে যায়। সেজন্য 50 আর 30 যোগ করে 80 হলেও এই ক্ষেত্রে 70S রাইবোজোম হবে, 40-60 এর ক্ষেত্রে 80S রাইবোজোম হবে। আমি এটা পরবর্তী চিত্রে দেখাচ্ছি। আকৃতি ও ভৌত গঠন সাধারণত গোলাকার বা ডিম্বাকার, তবে ত্রিকোণ বা পঞ্চকোণ বলে অনেকে দাবি করে থাকেন। রাইবোজোমের আকৃতি সাধারণত গোলাকার বা ডিম্বাকার। স্বাভাবিক অবস্থায় রাইবোজোমে সাব ইউনিটগুলো পৃথক থাকে। ঠিক আছে, প্রথমত স্বাভাবিকভাবে সাব ইউনিটগুলো পৃথক থাকে, কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। এই সময় রাইবোজোমে 4টি স্থান লক্ষ্য করা যায় প্রোটিন সংশ্লেষণের সময়। এইগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল বা অ্যাকসেপ্টর অঞ্চল বা এ স্থান। প্রিয় শিক্ষার্থী, 4টা স্থানের কথা এখানে বলা হয়েছে রাইবোজোমের মধ্যে। সেই 4টি স্থান হচ্ছে এ স্থান অ্যাকসেপ্টর অঞ্চল, পি স্থান বা এটা পেপটাইডিল স্থান বা পি স্থান, নির্গমন বা এক্সিট অঞ্চল হচ্ছে ই স্থান এবং এমআরএনএ সংযুক্তির স্থান। তাহলে কয়টি স্থান হলো একটি রাইবোজোমে? এ স্থান, তারপরে হচ্ছে পি স্থান, তারপরে হচ্ছে ই স্থান, এমআরএনএ সংযুক্তি স্থান। তো অধিকাংশ ক্ষেত্রে 2 এর অধিক রাইবোজোম একটি এমআরএনএ দ্বারা সূত্র দ্বারা সংযুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিজোম গঠন করে। আমরা এরকম অনেক সময় দেখি পলিরাইবোজোম কিভাবে গঠন হয়। যদি রাইবোজোমের এই হচ্ছে 2টা সাব ইউনিট আমরা একত্রে যুক্ত অবস্থায় দেখাচ্ছি রাইবোজোমের। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা দেখতে পাচ্ছ রাইবোজোমগুলো যদি এমআরএনএ সূত্র দিয়ে যুক্ত হয় তখন এটাকে একটা মুক্তার মালার মতো মনে হয়। এটি হচ্ছে পলিরাইবোজোম বা পলিজোম। আরো সংক্ষেপে বলা যায়, রাইবোজোমে বা সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম মুক্তার মালার মতো অবস্থান করলে তাকে পলিজোম বলা হয়। এই সূত্রটা হচ্ছে এমআরএনএ সূত্র দিয়ে যুক্ত যে রাইবোজোম এমআরএনএ, এবং পুরা গঠনটাই হচ্ছে পলিজোম। এই পুরা গঠনটাই হচ্ছে পলিজোম হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটি রাইবোজোমকে দেখতে পাচ্ছি এবং এখানে 70S এবং 80S রাইবোজোম যদি আমরা একে কল্পনা করি যে এটা একটা প্রকৃত কোষী জীবের মধ্যে যে রাইবোজোম, তাহলে এইটাকে আমরা বলবো এটা হবে 60S বড় উপ-একক আর এটা হবে 40S। তো 60-40S হিসাবে যদি এটাকে আমরা বিবেচনা করি তাহলে এটা হবে একটি 80S রাইবোজোম। তো 80S রাইবোজোম, আমরা জানি রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন তৈরির ফ্যাক্টরি বা প্রোটিন অ্যাপারেটাস বলা হয়, প্রোটিন তৈরির যন্ত্র। কেউ বলা হয় যে কেউ বলে যে প্রোটিন তৈরির ফ্যাক্টরি। আসলে এই যে এমআরএনএ সূত্রটি আছে আর এখানে সাব ইউনিট হিসাবে
বড় উপায়কক এবং ছোট উপায়কক আছে, এমআরএনএ সূত্র যুক্ত হয়েছে। এমআরএনএ সূত্র অনুসারেই কিন্তু টিআরএনএ অ্যামিনো অ্যাসিড একটির পর একটি অ্যামিনো অ্যাসিড নিয়ে রাইবোজোমের কোডন অনুসারে, এমআরএনএ এর কোডন অনুসারে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে একটি প্রোটিন তৈরি করবে, যেখানে গ্রোয়িং পেপটাইড চেইন দেখানো হয়েছে চিত্রে। এখানে অ্যামিনো অ্যাসিডের একটার একটা সাথে যুক্ত হয়ে একটি চেইন তৈরি হচ্ছে। তো রাইবোজোমাল যে লার্জ সাব ইউনিট এখানে 60S এবং স্মল সাব ইউনিট হচ্ছে 40S, এই দুইটা মিলে 80S রাইবোজোম হয়েছে। এবং এখানে এই একটা সাব ইউনিট আর একটা সাব ইউনিটের খাঁজের ভিতরে ঢুকে গেছে বলে এটার সেডিমেন্টেশনের হার একত্রে কিন্তু 80S হবে, যা যোগ করলে আলাদা আলাদা ভাবে 100 হওয়ার কথা, 100 হওয়ার কথা। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছে। এবং আমি এবার দেখাচ্ছি যে রাইবোজোমের যে সাইটগুলো আছে, 4টি সাইটের কথা উল্লেখ আছে। তোমরা এখান থেকে সাইট সম্পর্কে আমি প্রথমেই দেখাচ্ছি। এখানে হলো সাইট বা অ্যামিনো অ্যাসাইল যে সাইটের কথা বলা হচ্ছে, অ্যাকসেপ্টর সাইট, এটাই হলো সাইট। এটা প্রথম 1 নম্বর সাইট। সাইট এই দিক দিয়ে অ্যামিনো অ্যাসিড নিয়ে টিআরএনএ প্রবেশ করবে। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ বাইন্ডিং সাইট বা অ্যাকসেপ্টর সাইট। দ্বিতীয় সাইট হচ্ছে পি সাইট বা পেপটাইডিল সাইট। এখানে পেপটাইডিল টিআরএনএ বাইন্ডিং সাইট, যেখানে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড দিয়ে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডকে রেখে অ্যামিনো অ্যাসিড একটার সাথে একটি যুক্ত হয়ে একটি পেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন তৈরি হবে। পেপটাইডিল এটা সাইটটাকে বলা হচ্ছে পি সাইট। তারপরে এই দিক দিয়ে টিআরএনএ বের হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিডকে রেখে, সেটা হলো এক্সিট সাইট বা ই সাইট। এই হলো 3টা সাইট এবং আরো একটি সাইট আছে এমআরএনএ বাইন্ডিং সাইট। তাহলে এইটা 1 নাম্বার, আমরা এটাকে 2 নাম্বার বলি, এটা হচ্ছে 3 নাম্বার এবং এটা হচ্ছে 4 নাম্বার সাইট। আশা করি বুঝতে পেরেছ যে রাইবোজোমের স্বাভাবিক অবস্থায় সাব ইউনিটগুলো পৃথক থাকে, কিন্তু প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয় এবং এই সময় রাইবোজোমের মধ্যে 4টি স্থান লক্ষ্য করা যায়। 4টি স্থানগুলোর নাম মনে রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4টি স্থান হলো এ সাইট, পি সাইট, ই সাইট, যার সংক্ষিপ্ত নাম আমি বলে দিয়েছি, যেমন অ্যাকসেপ্টর অঞ্চল, তারপরে হচ্ছে এটা পেপটিডাইল অঞ্চল, তারপরে হচ্ছে এটা এক্সিট অঞ্চল বা ই সাইট, এবং এমআরএনএ বাইন্ডিং সাইট স্মল সাব ইউনিটের সাথে যুক্ত। প্রিয় শিক্ষার্থী, রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা দেখব আদিকোষে 70S রাইবোজোম, আগেই বলেছি আমি, আদিকোষে 70S রাইবোজোমের 50-30 নিয়ে উপায়কক নিয়ে গঠিত। প্রোটিন সংশ্লেষণের সময় 50 এবং 30 সাব ইউনিট একত্রিত হয়ে 70S রাইবোজোম একক গঠন করে, রাইবোজোম গঠন করে, পরবর্তীতে আবার পৃথক হয়ে যায়। রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে আরএনএ এবং প্রোটিন। আরএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ 50-50 থাকে আরএনএ এবং প্রোটিন। এছাড়াও এতে অল্প পরিমাণ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ আয়ন থাকে। রাইবোজোমের কাজ হিসেবে প্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখবে যে রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, যা এমআরএনএ কে আবদ্ধ করে সংকেত অনুযায়ী বিভিন্ন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে পলিপেপটাইড চেইন গঠন করে, যা আমি একটু আগে আলোচনা করেছি। তাকে রাইবোজোম, তাই রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর ক্রিয়া হতে সুরক্ষা করে। আরো কিছু কাজ রয়েছে। গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংগঠিত হয়। এছাড়া শ্বসনে যে ইলেকট্রন পরিবহন করে, সেই ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কাজ করে রাইবোজোম। রাইবোজোমকে এক কথায় বলা যায় যে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন অ্যাপারেটাস। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নিই গলগি বডি সম্পর্কে। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফুসকা বা ল্যামেলির মতো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম গলগি বডি বা গলগি বস্তু। অনেকে এটাকে গলজি বস্তু বলে। তোমরা এসএসসিতে গলজি বস্তু বলে এসেছো, এখন এটাকে গলগি বডি উচ্চারণ
করাই সবচেয়ে ভালো, যে গলগি বডি বা গলগি বস্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে গলগি বস্তু সৃষ্টি হয়। কোন ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? সেটা হচ্ছে মসৃণ। আবিষ্কারক হচ্ছে ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গলগি। 1898 সালে গলগি বডি আবিষ্কার করেন। বিড়াল এবং পেঁচার স্নায়ুকোষ থেকে এটা আবিষ্কার করেন, এটা মনে রাখবে। বিড়াল ও পেঁচার স্নায়ুকোষ থেকে গলগি বডি আবিষ্কার করেন ক্যামিলো গলজি, তার নাম থেকেই গলগি বডির নামকরণ। আরো কিছু টার্ম ব্যাখ্যা করা যায়। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলগি বডিকে, কারণ গলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ অবস্থায় বস্তু ভেসিকল কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। আবার গলগি বডি নিঃসৃত পদার্থের সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রে ভূমিকা রাখে। গলগি বডি নিঃসৃত যে পদার্থ হয় এদের পরিবহনে ভূমিকা রাখে, তাই গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আর কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় মূলত গ্লাইকোপ্রোটিনের যে অলিগোস্যাকারাইডের পার্শ্ব শৃঙ্খলগুলো যুক্ত করে পলিস্যাকারাইড সংশ্লেষণ করে, এজন্য মূলত কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। যদি আমরা অনেকগুলো অলিগোস্যাকারাইড যদি বলি, গ্লুকোজের চেইন 3 থেকে 10টি যদি এরকম হয়, গ্লুকোজের চেইনগুলোকে যদি এভাবে যুক্ত করে দেওয়া যায়, যদিও এইগুলো এখন অলিগোস্যাকারাইড আছে, অলিগোস্যাকারাইড গুলোকে যুক্ত করে দেখা যায় একটি পলিস্যাকারাইড তৈরি করে। তো এগুলোকে যদি যুক্ত করা যায় তাহলে এটা একটা লম্বা পলিস্যাকারাইড তৈরি হয়ে যাবে। এই কাজটি গলগি বডি করে। এই জন্য দেখা যাচ্ছে যে এগুলো ছোট ছোট অলিগোস্যাকারাইড ছিল, এখন এটা পলিস্যাকারাইডে পরিণত হয়েছে। এটা জটিল পলিস্যাকারাইড বা ম্যাক্রোমলিকিউল। গলগি বডিকে আসলে এই জন্যই কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এখানে আমরা একটি গলগি বডির চিত্র দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, গলগি বডিকে অনেক সময়ই এখন গলগি বডি দেখা যায় যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয়। গলগি বডি একটু আগেই বলেছি আমরা, এদেরকে ডিকটায়োসোম, তারপরে ইডিওসোম বা লাইপোকন্ড্রিয়া নামেও কিন্তু অভিহিত করা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে কোষের কেন্দ্রীয় অংশের দিক হচ্ছে এটা, এখানে কোষের কেন্দ্রীয় অংশ, এটা কোষের কেন্দ্রীয় অংশ, কোষের কেন্দ্রীয় অঞ্চল বা অংশ, আর এই দিকটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের অংশ। প্লাজমা মেমব্রেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের অংশ। আমরা যদি একটা চিত্রে দেখায় দিই যে এটা প্লাজমা মেমব্রেন, এটা কেন্দ্রীয় অংশ, তাহলে এটা গলগি বডি। গলগি বডি সৃষ্টি হয়েছে কোত্থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মসৃণ অংশ থেকে। যদি আমরা এটাকে বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যদি এই দিকে আমরা অমসৃণ দেখানো হয়েছে, এই দিকটা যদি অমসৃণ হয় তাহলে এটা মসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলো হচ্ছে রাফ অবস্থায়, এটা হলো আর ইআর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হলো এসইআর। তো এসইআর থেকেই আসলে গলগি বডির সৃষ্টি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। এখানে যে অংশগুলো আছে গলগি বডির কেন্দ্রের দিকের অংশকে বলে সিস ফেস, এটা হলো সিস ফেস। প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এই অংশটুকু হলো প্লাজমা ঝিল্লির দিকের অংশকে বলে ট্রান্সফেস, বা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে ট্রান্সফেস, কেন্দ্রের দিকের অংশকে বলে সিস ফেস। এবং এখানে যে নালিকাগুলো আছে সিস্টার্নি, এই সিস ফেসের কাছে যে সিস্টার্নি আছে সেটাকে বলা হয় সিস সিস্টার্না। সিস সিস্টার্না হচ্ছে সিস ফেসের যে শেষটা, সিস ফেসের শেষ যে সিস্টার্না আছে, এই সিস্টার্নাকে বলা হয় সিস সিস্টার্না। তারপরে একদম ট্রান্স ফেজের যে শেষ সিস্টার্না আছে সেটাকে বলা হয় ট্রান্স সিস্টার্না।
এটা ট্রান্স, এটা হচ্ছে সিস, সিস্টার্না, এবং মাঝখানের যেগুলো আছে এদেরকে বলা হয় মেডিয়াল সিস্টার্নি। এগুলো হচ্ছে অনেকগুলো, এই জন্য এটাকে প্লোরাল বলা হয় মেডিয়াল। এটা হচ্ছে মেডিয়াল সিস্টার্নি। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা দুই পাশের গুলোকে বলবো সিস্টার্না, মানে কেন্দ্রের দিকের গুলো সিস সিস্টার্না, ট্রান্স সিস্টার্না, এবং মাঝখানের গুলো হচ্ছে মেডিয়াল সিস্টার্নি। এবং এই গলগি বডির মধ্যে আমরা তিন ধরনের গঠন দেখতে পাই। তো এই তিন প্রকার যে সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, এই যে থলি আকৃতির চ্যাপ্টা আমরা দেখতে পাচ্ছি, চ্যাপ্টা থলি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কিন্তু এরপরে আছে ছোট গহ্বর, যেগুলো হচ্ছে ভেসিকল বলা হয়েছে। ছোট গহ্বর এবং বড় গহ্বর গুলোকে ভ্যাকুল বলা হয়েছে। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, আরেকটি চিত্রে আমি এটাকে দেখাচ্ছি। ক্ষুদ্র ক্ষুদ্র যে গহ্বরগুলো আছে সেগুলো হচ্ছে ভ্যাসিকল, তারপরে হচ্ছে বড় গহ্বরগুলো হচ্ছে ভ্যাকুল, সিস্টার্নি বা চ্যাপ্টা যে থলির মতো আছে সেগুলোকে বলা হয় সিস্টার্নি। আশা করি বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে আমরা এর গঠনকে যদি ভাগ করি তিন প্রকার, সেগুলোকে আমরা আলোচনা করলাম। এবং এদের রাসায়নিক গঠনে যদি বলি, এদের প্রোটিন এবং ফসফোলিপিড দিয়ে গঠিত। এদের রাসায়নিক গঠন 60 ভাগ থাকে প্রোটিন, 60 ভাগ, আর 40 ভাগ হচ্ছে ফসফোলিপিড। 60 ভাগ আসলে প্রোটিন, যদি রাসায়নিক গঠন আসে বা রাসায়নিক গঠন লিখতে হয় 60 ভাগ প্রোটিন, 40 ভাগ হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড 40 ভাগ প্রোটিন এবং 60 ভাগ প্রোটিন এবং 40 ভাগ ফসফোলিপিড থাকে। এছাড়াও বিভিন্ন ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, ক্যারোটিনয়েড এগুলো থাকে। বিভিন্ন ধরনের এনজাইম দিয়ে থলি পূর্ণ থাকে। এবার আসি আমরা, এটা গলগি বডির গঠন আলোচনা করেছি। এখানে ভ্যাকুল গুলো হচ্ছে গোলাকার থালার মতো অংশ, এগুলো ভ্যাকুল, এবং ক্ষুদ্র থলির মতো অংশ হলো ভ্যাসিকল। আর চ্যাপ্টা যেগুলো দৈর্ঘ্যের চ্যাপ্টা নালিকার মতো, সেগুলো হচ্ছে সিস্টার্নি। গলগি বডির কাজ, এটি এনজাইম ও হরমোন নিঃসরণে সহায়তা করে, লিপিড সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণ করে, কোষ ঝিল্লির নবায়ন ও কোষপ্রাচীর গঠনের মাধ্যমে কোষ বিভাজনে সহায়তা করে, শুক্রাণু গঠনে ও বিপাকীয় কাজে সহায়তা করে, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, লাইসোজোম তৈরি করে প্রশস্ত পানি বের করে দেয়, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশ নেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো গলগি বডির কাজগুলো। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদেরকে বর্ণনা করব লাইসোজোম সম্পর্কে। লাইসোজোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাকে লাইসোজোম বলে। এটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা তৈরি বা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লাইসোজোম। লাইসোজোমকে দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে। লাইসোজোম শব্দটা আসলে লাইসো শব্দ থেকে, লাইসো মানে হচ্ছে হজমকারী, লাইসো মানে হচ্ছে হজমকারী, গ্রিক শব্দ লাইসো, আর জোমা মানে হচ্ছে বস্তু। আমরা এর সরাসরি বাংলা যদি আবিধানিক অর্থ করি, লাইসোজোম শব্দটি লাইসো এবং জোমা শব্দ থেকে আসছে। জোমা মানে হচ্ছে বস্তু, লাইসো মানে হচ্ছে হজমকারী। এটাকে হজমকারী বস্তু বলা যায়। এখানে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম, যেগুলো হাইড্রোলাইসিস করতে পারে, হাইড্রোলাইটিক এনজাইমগুলো ঝিল্লি দ্বারা বেষ্টিত অবস্থায় একটা থলের মতো এই অঙ্গাণু। 1955 সালে বেলজিয়ামের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দা দুবে লাইসোজোম আবিষ্কার করেন। প্রাণী দেহে, অর্থাৎ এদের বিস্তৃতি সম্পর্কে জানবো। প্রাণী দেহে WBC-তে অর্থাৎ শ্বেতরক্ত কণিকার কোষে অধিক সংখ্যায় লাইসোজোম দেখা যায়। প্রায় সব প্রাণী কোষে লাইসোজোম আছে। বিশেষ করে কিডনিতে এবং ইন্টেস্টাইনাল যে এপিথেলিয়াম সেলগুলোতে বেশি থাকে, অর্থাৎ অন্ত্রের আবরণী কোষের মধ্যে লাইসোজোম বেশি থাকে, এবং বৃক্কের মধ্যে লাইসোজোম থাকে বিশেষ করে, এবং সব প্রাণী কোষেই থাকে।
আরবিসি তে লাইসোজোম থাকে না, অর্থাৎ লোহিত রক্তকণিকার মধ্যে লাইসোজোম থাকে না। সম্প্রতি উদ্ভিদ কোষে লাইসোজোমের ন্যায় স্ফেরোজোম আবিষ্কৃত হয়েছে, যাদের অলিওজোমও বলা হয়। অলিওজোম হচ্ছে এক ঝিল্লি বিশিষ্ট। অনেকেই তোমরা বলেছ যে আমি শুরুতেই বলেছি যে লাইসোজোম দ্বিঝিল্লি মানে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা গঠিত, কিন্তু এইখানে এসে আমরা আবার এক ঝিল্লি এক স্তর বিশিষ্ট বলছি, বা বইয়ে দেখবে যে এখানে এক ঝিল্লি মানে রয়েছে, অর্থাৎ এটা উদ্ভিদ কোষের যে স্ফেরোজোম আবিষ্কৃত হয়েছে যাকে অলিওজোম বলা হয়, এর হচ্ছে ঝিল্লি এক স্তর বিশিষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এর মধ্যে বিভিন্ন ধরনের পরিপাক এনজাইম আছে এবং এই ঝিল্লি দিয়ে বেষ্টিত থাকে। এবং লাইসোজোম একটা হজমকারী বস্তু হিসেবে ভূমিকা পালন করে। এর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকার কারণে, হাইড্রোলাইটিক এনজাইম থাকার কারণে এরকম হয়। 40 থেকে 50 ধরনের এনজাইম আসলে এখানে থাকে। সাধারণত আমরা যদি ভৌত গঠন দেখি, লাইসোজোম প্রধানত গোলাকার, গহ্বর বা থলির মতো বৃক্ককোষের লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। এদের ভ্যাকুল ঘন তরলে পূর্ণ থাকে এবং প্রতিটা লাইসোজোম দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবদ্ধ থাকে। এদের মধ্যে ভ্যাকুল যে থাকে, ভ্যাকুল ঘন তরলে পূর্ণ থাকে। এখানে আরেকটা বিষয় যে কিছু বস্তু আছে যে লাইসোজোমের যে ঝিল্লিকে স্থিতিদান করে এই সমস্ত বস্তুকে বলা হয় যে এই যে ঝিল্লিটা আছে লাইসোজোমের, এই ঝিল্লিকে স্থিতিদান করে, এরা হচ্ছে এই বস্তুদের নাম হচ্ছে স্ট্যাবিলাইজার। এবং কিছু বস্তু আছে যেগুলো লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে। এক ধরনের বস্তু যা ঝিল্লিকে স্থায়ী করে, স্থিতিদান করে। আরেক ধরনের বস্তু আছে যেগুলো ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করে, সেগুলো হচ্ছে ল্যাবিলাইজার আর স্ট্যাবিলাইজার। দুইটা শব্দ মনে রাখবে। এবং এই স্ট্যাবিলাইজার গুলোর উদাহরণ হিসাবে আছে হেপারিন। হেপারিন হচ্ছে এক ধরনের স্ট্যাবিলাইজার। কর্টিসন, হেপারিন, কর্টিসন, কোলেস্টেরল। উদাহরণগুলো তোমরা লিখে নিতে পারো। স্ট্যাবিলাইজার হিসেবে আমরা যে উদাহরণগুলো উল্লেখ করলাম, যে হেপারিন, কর্টিসন এবং কোলেস্টেরল, এগুলো হচ্ছে স্ট্যাবিলাইজার। ল্যাবিলাইজার হিসেবে দেখা যায় টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং ভিটামিন, বিভিন্ন ভিটামিন। এর মধ্যে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আমি এ, বি এবং কে। এগুলো হচ্ছে ল্যাবিলাইজার হিসাবে কাজ করে। আমি আবারও বলছি, এগুলো হচ্ছে ঝিল্লি বিদীর্ণ করতে বা বিদীর্ণ হয়ে যে বা ভিতরের যে হাইড্রোলাইটিক এনজাইম আছে বের হতে সাহায্য করে। এগুলো হচ্ছে ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে। টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ভিটামিন এ, বি, কে। হেপারিন, কর্টিসন, কোলেস্টেরল এগুলো ঝিল্লিকে স্থিতি দান করে, যে কারণে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না। এগুলো স্ট্যাবিলাইজার। এবং রাসায়নিক গঠন হিসাবে আমরা এখানে বিভিন্ন ধরনের ডিএনএস, আরএনএস এনজাইম এবং এখানে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। লাইসোজোমে 40 থেকে 50 ধরনের এনজাইম
40 থেকে 50 ধরনের এনজাইম এই থলির ভিতরে থাকে। হাইড্রোলাইটিক এনজাইম, এছাড়া এর আবরণী লিপোপ্রোটিন দিয়ে গঠিত। আবরণী আছে লিপোপ্রোটিন দিয়ে গঠিত। যাই হোক, এখানে তোমরা রাসায়নিক গঠন সম্পর্কে লিখতে পারবে। এর আবরণী লিপোপ্রোটিন দিয়ে গঠিত। এর মধ্যে 40 থেকে 50 ধরনের এনজাইম রয়েছে। এছাড়া ডিএনএস, আরএনএস এবং অ্যাসিড লাইপেজ, ফসফোলাইপেজ বিভিন্ন ধরনের এনজাইম থাকে। লাইসোজোমের কাজের আগে আমরা এখানে অটোফ্যাগি এবং অটোলাইসিস শব্দটিকে ব্যাখ্যা করব। এটা লাইসোজোমের কাজের মধ্যেই পড়ে। যে বস্তুর প্রকৃতি যদি আমরা বলি অটোফ্যাগি, অটোফ্যাগি কি? অটোফ্যাগি হচ্ছে কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে তীব্র যখন খাদ্যের অভাব হয়, খাদ্যের অভাবের সময় যখন প্রাচীর ফেটে যায় এবং এর কোষীয় অঙ্গাণুগুলো ধ্বংস হয়ে যায়, তখন তাকে অটোফ্যাগি বলে। অঙ্গাণুগুলো বিনষ্ট করে। আর অটোলাইসিস হচ্ছে কোষের ধ্বংসাবশেষ বা সম্পূর্ণ কোষ ধ্বংস করে। এটা লাইসোজোম করে। উৎসেচক নিঃসৃত হয় না অটোফ্যাগিতে, অটোলাইসিসে উৎসেচক নিঃসৃত হয়। পাচন প্রকৃতি, পাচন গহ্বরে ঘটে। অটোলাইসিস পাচন বাইরে ঘটে, অর্থাৎ এনজাইমের ক্রিয়ায় যে এদের হজম করার যে প্রক্রিয়াটা গহ্বরে ঘটে অটোফ্যাগিতে। অটোলাইসিস আছে বাইরে ঘটে, সময় ক্ষুধার্ত অবস্থায় বা সংক্রমণকালে ঘটে, বার্ধক্য বা মৃত্যুর পরে ঘটে। অটোলাইসিস সুবিধা, দেহের ক্ষতি হয়, অটোলাইসিস দেহের উপকার হয়। আমরা লাইসোজোমের কাজের ক্ষেত্রে ব্যাখ্যা করব। লাইসোজোম পরিপাকে অংশগ্রহণ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। অটোফ্যাগির মাধ্যমে জীবাণু বা তীব্র খাদ্যের অভাবের সময় অঙ্গাণুগুলোকে ধ্বংস করে, এটাকে অটোফ্যাগি বলে। আর অটোলাইসিস হচ্ছে যখন সম্পূর্ণ কোষটি পরিপাক হয়ে যায় বা জীবদেহ পরিপাক হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, এটা হলো অটোলাইসিস। মৃত কোষ বা পুরনো লোহিত রক্তকণিকা কোষের ধ্বংস করা, সংক্রামক ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ থেকে প্রতিরোধ করা, এগুলো হচ্ছে লাইসোজোমের কাজ। সঞ্চিত রক্ত ধ্বংস করা, কেরাটিন তৈরি করা, ভ্রূণ বৃদ্ধির সময় খাদ্য সরবরাহ করা। রূপান্তরের সময় লাইসোজোম দেহের অংশ বিশেষের অবলুপ্তিতে অংশ নেয়, যেমন ব্যাঙাচির লেজের অবলুপ্তির সময় লাইসোজোম অংশ নেয়। এছাড়া অনেক সময় মানে জীবদেহে যে অকেজো কোষসমূহ অটোলাইসিস প্রক্রিয়ায় অনেক সময় দেখা যায় যে অটোলাইসিস প্রক্রিয়ায় ধ্বংস করে লাইসোজোম, অটোলাইসিস প্রক্রিয়ায় যে ধ্বংস করে এবং কোষটাও ধ্বংস হয়ে যায়, লাইসোজোমও ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতিটাকে বলা হয়, এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ হিসাবে উল্লেখ করা হয়েছে। সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ বলা হয় লাইসোজোমকে। অটোলাইসিসের ফলে যে পদ্ধতিতে অনেক সময় অকেজো কোষসমূহকে ধ্বংস করে ফেলে, এজন্য এদেরকে সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়া রাইবোজোম লাইসোজোমেরও অনেক সময় পার্থক্য আসে। সেই ক্ষেত্রে তোমরা রাইবোজোম আমি আলোচনা করেছি, রাইবোজোম কোনো আবরণী দিয়ে আবৃত থাকে না, লাইসোজোমে কিন্তু আবরণী থাকে। আর রাইবোজোম দিয়ে প্রোটিন তৈরি হয়, লাইসোজোম দেখা যায় জীবাণু ধ্বংস করে বা ফ্যাগোসাইটোসিস ঘটায় সেই ক্ষেত্রে, বা অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। রাইবোজোমের ক্ষেত্রে দুইটা উপ একক আছে, সাব ইউনিট আছে। লাইসোজোমের ক্ষেত্রে এই ধরনের কোনো সাব ইউনিট থাকে না। রাইবোজোমের ক্ষেত্রে আরএনএ এবং প্রোটিন উপাদান, বিভিন্ন ধরনের এনজাইম নিয়ে হচ্ছে লাইসোজোম গঠিত। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই তোমাদের ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।